আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালোই আছেন। আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে সমাজসেবা অধিদপ্তরের যে ১৪৮৫ টা যে পদ, এই পদের পরীক্ষাটা মানে আগস্টেই হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। অর্থাৎ আগস্ট থেকেই শুরু হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। যদিও বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের নিউজ হচ্ছে আরকি, যে কেউ বলতেছেন যে এটা আগস্ট সেপ্টেম্বর হবে না। কেউ বলতেছেন যে এটা হয়তো ডিসেম্বর হবে। কেউ বলতেছেন অক্টোবরে হবে। তবে আমার ব্যক্তিগত জায়গা থেকে যদি আমি বলি, তাহলে আমার মনে হচ্ছে যে আগস্টের মাঝামাঝি থেকে শুরু করে বা ধরেন ২০ তারিখের পর থেকে শুরু করে সেপ্টেম্বর বা অক্টোবরের মধ্যেই পরীক্ষাগুলো সব হয়ে যাবে। একথা কেন বললাম? আপনারা তো জুলাই মাসে দেখেছিলেন যে নোটিশ দিয়েছিল যে কেন্দ্র চয়েসের বা কেন্দ্র তালিকা কোথায় কি পরীক্ষা হবে, এবং যে নিজ জেলা বা বিভাগীয় শহরগুলোতেই পরীক্ষার সম্ভাবনা 100 এ 100%। তো যার কারণে এই নোটিশটা যেহেতু এসেছিল গত মাসে জুলাই মাসে, তো আশা করাই যায় যে নোটিশের পরে তার খুব বেশি দিন দেরি করার কথা না পরীক্ষা নেওয়া। বুঝতে পেরেছেন? তো যাই হোক, এই সমাজসেবা অধিদপ্তরের যতগুলা মানে ক্যাটাগরি আছে, যদি ভুল না বলি ৫২ টা ক্যাটাগরি। এই ৫২ টা ক্যাটাগরিতে ১৪৮৫ টা পদে যে পরীক্ষাগুলো হবে, সবগুলো পরীক্ষার জন্যই প্রিলি হোক বা রিটেন, আমি আজকে এই পরীক্ষাগুলোর জন্য ২৫ টা প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আপনাদের সামনে এসেছি, এবং এই ২৫ টা প্রশ্ন এবং উত্তর যদি আপনারা ঠিকভাবে মানে মুখস্থ করে যেতে পারেন, আমার বিশ্বাস এখান থেকে আপনাদের ৩ থেকে ৪ টা মার্ক আপনারা অবশ্যই এখান থেকে আশা করি পাবেন ইনশাআল্লাহ। আমার বিশ্বাস সে আপনাদের যে পদেই আপনারা পরীক্ষা দেন না কেন, রিটেনে দেন আর প্রিলিতে দেন। এখন এই প্রশ্নগুলোতে আমি যাব। তবে তার আগে আপনাদেরকে কিছু কথা বলে রাখি। এটা আমার ব্যক্তিগত, জাস্ট ১ মিনিটের ভিতরে আমি ২ টা কথা বলা আমার দরকার। আমি আপনাদের সামনে আসি আজ প্রায় ১ থেকে ১.৫ বছর। তো এই ১-১.৫ বছরে এমন কোনো দিন নাই যে কোনো বাজে কথা শুনিনি। সে আপনার YouTube এ হোক কি Facebook এ হোক। নানা সময় নানা ধরনের বাজে কথা শুনে হলেও আমি এখানে এসেছি। এর পিছনে একটাই সবচেয়ে বড় কারণ। তা হচ্ছে, আমি যখন মানে আমার পড়াশোনার লাইফে যখন ছিলাম, আমি কারো কাছ থেকে কখনো কোনো হেল্প পাইনি। আমি যখন পড়াশোনা লাইফ থেকে যখন শেষ করে এসে ২ টা মাস্টার্স কমপ্লিট করে এসে যখন আমি চাকরি পড়াতে আসলাম, তখন দেখি আমার বন্ধু-বান্ধবেরা অনেক উপরে চলে গেছে। অর্থাৎ চাকরির যে প্রস্তুতি, কোচিং থেকে শুরু করে বিভিন্ন জায়গায় বিভিন্ন কিছু করে তারা অনেক দূর চলে গেছে, আর অনেকে বিসিএস এ চান্সও পেয়ে গেছে। বা বিসিএস এ টিকছেও। মানে প্রিলি হোক, রিটেন হোক। ওই সময়গুলোতে মানে আমি তো পিছিয়ে ছিলাম। আমি কারো কাছ থেকে কখনো কোনো হেল্প পাইনি। আমি আমার অর্থের অভাবে আমি কোচিংও করতে পারিনি। আমি চাইও নি কোচিং করতে। তারপরেও যদি মানে মাঝে মাঝে মনে হতো যে কিছু কঠিন যে বিষয়গুলো আমি বুঝি না, ওইগুলো আমি চেয়েছিলাম কোচিং করতে। কিন্তু আমার সেই পরিমাণ টাকা ছিল না। তো যাই হোক, তো ওই সময় আমি নিয়াত করেছিলাম আল্লাহ পাকের কাছে যে আমার যদি কোনোদিন আমি আল্লাহ আমাকে এই পর্যন্ত নেন, কোনোদিন যদি আমি যেতে পারি, তো আমার যারা বেকার ভাই আছেন, বোন আছেন, তাদের জন্য আমি নিঃস্বার্থেই কাজ করব। আমি কিন্তু এইজন্য নিঃস্বার্থে আপনাদের সামনে আসি। আমার কাছ থেকে কোনো কিছু নিতে আপনাদের কোনো টাকা পয়সা লাগে না। কোনো সাহায্য বলেন, কোনো হেল্প বলেন, কোথাও কোনো মেসেজ দিলে, কোনো হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে, কোনো কমেন্ট করলে আমি তার অ্যান্সার দিই না। এমন মনে হয় কখনো হয়নি। আমি পার্সোনালি যেটা বিশ্বাস করি, সেটা আপনারা যারা এগুলো করেন আরো ভালো বুঝবেন। আমার জায়গা থেকে যা দরকার আমি করি। আমি কোনো সাজেশন বিক্রি করি না, কোনো পিডিএফ বিক্রি করি না, আমার কোনো বই নাই। আমি কোনো অনলাইন কোর্স করাই না। আর কোর্স শব্দটা আমার খুব ঘৃণা ধরে যায়। কারণ অনলাইনে কোনো কিছু করা মানেই মনে হয় যেন সেখানে ফাঁকিবাজি। সেখানে ঠকানো হচ্ছে, কেউ ঠকতেছে, কাউকে ঠকানো হচ্ছে, আর কেউ ঠকাচ্ছে। এই আমার কাছে মনে হয়। হয়তো আমার ধারণা ভুল। বাট আমার এই ধারণা নিয়ে আমি এখনো মানে আছি আরকি। আমি অফলাইনে বিশ্বাসী। আমি সরাসরি ক্লাস করাতে বিশ্বাসী। সরাসরি আপনি কোচিং করেন, কোনো সমস্যা নাই। কিন্তু এইসব অনলাইন আমার পছন্দ না। তো যাই হোক, এই বিষয়গুলো একটু ক্লিয়ার করে নিলাম। তো গালিগালাজ করেন। হয়তো দেখা যাবে কোনোদিন গালিগালাজ যদি মনে হয় যে সহ্যের বাইরে চলে গেছে, আমি আর আসলাম না। এই আরকি। আসবো না হয়তো আর তখন। সমস্যা নেই। আপনাদের তো কোনো ক্ষতি নাই। আপনারা আপনাদের জায়গা থেকে চেষ্টা চালিয়ে যাবেন। আমার মতন এরকম ফালতু পাবলিক না আসলেও কোনো সমস্যা নাই। ঠিক আছে? তো যাই হোক, চলে যাই আলোচনায়। আপনারা নিশ্চয়ই জানবেন যে ফ্যামিলি কার্ড যে একটা এই বিষয় আছে। এই ফ্যামিলি কার্ড বিষয়টা কিন্তু সমাজ কল্যাণ মন্ত্রণালয় যেটা আছে তারই অন্তর্গত। তার মানে আপনারা তো সমাজসেবায় পরীক্ষা দিবেন, এবং বর্তমানে সরকারের অন্যতম একটা বড় উদ্যোগ হচ্ছে এই ফ্যামিলি কার্ড। তো এই ফ্যামিলি কার্ডের উপরে কিন্তু আপনাদের পরীক্ষায় প্রশ্ন কিন্তু আসবে। 100% আসবে। ঠিক আছে? তো একটু খেয়াল করেন কি বিষয়গুলো এখানে খুবই জরুরি। নাম্বার 1 হচ্ছে ২০২৬-২৭ অর্থ বছরে প্রাথমিকভাবে কতটি পরিবারকে ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে? এটা হচ্ছে আপনার ৪১ লাখ। বুঝতে পেরেছেন? অর্থাৎ ৪১ লাখ পরিবারকে এই ধরনের ফ্যামিলি কার্ডের মধ্যে আনার সম্ভাবনা তারা চেষ্টা চালাচ্ছে যে নিয়ে আসার। এর পিছনে আরো তারা চেষ্টা চালাচ্ছে যে যদি এভাবে পারা যায়, তাহলে ৪ বছরের ভিতরে ১,৬০,০০,০০০ পরিবারকে এই ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে। বুঝতে পেরেছেন?
ঠিক আছে, এবং এদেরকে ফ্যামিলি কার্ডটাকে এমনভাবে তৈরি করা হবে যেন এটা ইউনিভার্সাল সোশ্যাল আইডি কার্ড বা সর্বজনীন সামাজিক পরিচয়পত্র হিসাবে এটা চালু হয়। এবং এটা ইউনিভার্সাল সোশ্যাল আইডি কার্ডটা 2030 সালের ভিতরে সরকার চালু করার চেষ্টা চালাচ্ছে, যাতে করে সর্বজনীনভাবে একটা সামাজিক নিরাপত্তা, অর্থাৎ সামাজিক পরিচয়পত্র এবং সামাজিক একটা নিরাপত্তার পরিচয়পত্র যেন থাকে, আর্থিক নিরাপত্তা। বুঝতে পেরেছেন? আচ্ছা, গেল। এবার আসেন হচ্ছে এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে প্রতি মাসে একজন উপকারভোগীকে কত টাকা ভাতা প্রদান করা হবে, সেটা হচ্ছে মানে 2500 টাকা। যদিও এটা 2500 টাকা, তবে বেসিক্যালি এটা কেমন, এটা হচ্ছে আপনার 2000 থেকে মানে 2500 টাকার ভিতরে। যদিও এটা 2500 টাকা বলেছে, বাট 2000 থেকে 2500 টাকার ভিতরে, তবে আমরা ধরে নিতে পারি যে 2500 টাকা অন্তত পাবেন আর কি। ঠিক আছে। আচ্ছা, ফ্যামিলি কার্ড কর্মসূচি মূলত কার নামে ইস্যু করা হয়? তো পরিবারের যিনি বয়োজ্যেষ্ঠ নারী, তার নামে এটা ইস্যু করা হবে বা হয়। ফ্যামিলি কার্ডের ডেটাবেস এবং পেমেন্ট ব্যবস্থা কোন সরকারি সিস্টেমের সাথে সরাসরি যুক্ত থাকবে? সেটা হচ্ছে আইবাস প্লাস প্লাস সিস্টেমের সাথে, তার মানে যেখান থেকে অর্থ মন্ত্রণালয়ের যে মেইন ওয়েবসাইট সেখান থেকে। ঠিক আছে। আচ্ছা, উপকারভোগীদের তথ্য হালনাগাদ করার জন্য কোন আধুনিক পদ্ধতি ব্যবহার করা হচ্ছে ফ্যামিলি কার্ডের জন্য? তা হচ্ছে ডাইনামিক সোশ্যাল রেজিস্ট্রি। অর্থাৎ মানে কি, যে সামাজিকভাবে যখন রেজিস্ট্রেশন করা হবে সেটাকে খুব গতিশীলভাবে করা হবে, খুব দ্রুত করা হবে, এই ধরনের একটা আপনার মানে পদ্ধতি ব্যবহার করে এই রেজিস্ট্রেশনটা করা হবে আর কি, বা তথ্য হালনাগাদ করা হবে। এবার আসেন ফ্যামিলি কার্ডের জন্য ব্যবহৃত যে অফিসিয়াল ওয়েব পোর্টাল, সেটা কোনটা? সেটা হচ্ছে family card.gov.bd। এটা কিন্তু মনে রাখতে হবে, এটা খুব ভালোভাবে মুখস্থ রাখবেন, মানে প্রত্যেকটা অক্ষর কিন্তু ছোট হাতের। family.gov.bd। 7 নম্বর হচ্ছে ফ্যামিলি কার্ডের যে ডিজিটাল নিরাপত্তা, এটা নিশ্চিত করতে এতে কোন ধরনের ফিচার যুক্ত করা হবে? তা হচ্ছে সিকিউরড কিউআর কোড। আপনারা নিশ্চয়ই জানবেন যে বাংলা কিউআর নামও আছে, সেটার বিষয়ে আমি আলোচনা করব, সেটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। আমি আরো একটা ভিডিও করার চেষ্টা করব যেখানে লেটেস্ট যে ইস্যুগুলো আসছে সাধারণ জ্ঞানের জন্য কোনগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেগুলো নিয়ে ইনশাল্লাহ আসবো আপনাদের সমাজসেবার জন্য। আমি দ্রুতই আসার চেষ্টা করবো আর কি। তো এই জায়গাটায় এই ফ্যামিলি কার্ডের ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করার জন্য সিকিউর কিউআর কোড এই সিস্টেমটা চালু করা হচ্ছে। তার মানে আপনার যে ফ্যামিলি কার্ড সেখানে দেখবেন একটা কিউআর কোড দেওয়া আছে, ওই কিউআর কোডটা যে আপনার কার্ডের সাথে সংযুক্ত, এছাড়া কিন্তু আর কারোর সাথে মিলবে না। সো আপনার কার্ডটা যে ঠিকঠাক এটা মানে আইডেন্টিফাই করার জন্য বা আইডেন্টিফিকেশনের কাজ করার জন্য এই কিউআর কোডটা দেওয়া থাকবে। এবার আসেন সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের কত সালের মধ্যে ফ্যামিলি কার্ডকে ইউনিভার্সাল সোশ্যাল আইডিতে রূপান্তর করার লক্ষ্য সরকার নিয়েছে? আমি একটু এটা বলেছি, সেটা হচ্ছে 2030 সালের ভিতরে বা 2030 সাল নাগাদ। ফ্যামিলি কার্ড কর্মসূচির পাইলটিং বা পরীক্ষামূলক কার্যক্রম কোথায় সম্পন্ন হয়েছে? এটা কিশোরগঞ্জ সদরে এটার পরীক্ষামূলক কাজটা করা হয়। অর্থাৎ কিশোরগঞ্জ সদর থেকে এই ফ্যামিলি কার্ডটা প্রথম মানে চালু হয়। বুঝতে পেরেছেন? এটা কিন্তু আসার মতো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা ভালো করে পড়বেন। এই ভাতা প্রদানের ক্ষেত্রে জি2পি এই পদ্ধতির পূর্ণরূপ কি? জি2পি কিন্তু আপনারা নিশ্চয়ই জানবেন যে বিভিন্ন ভাতা প্রদানের জন্য যে মানে যে কার্যক্রম সেটাকে বলা হচ্ছে গভর্নমেন্ট টু পার্সন, অর্থাৎ সরাসরি সরকার থেকে ব্যক্তি পর্যন্ত যাওয়ার যে পদ্ধতি, এটাই হচ্ছে জি2পি। ওকে। তো এই যে 10টা প্রশ্ন, এইগুলো ছিল হচ্ছে ফ্যামিলি কার্ড বা সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের যে নতুন যে ফিচার তারা যুক্ত করেছে ফ্যামিলি কার্ডের বিষয়, এই বিষয় এটা কিন্তু খুবই জরুরি। এবার আসেন হচ্ছে আমাদের পরবর্তী যে আরো 15টা প্রশ্ন, তা হচ্ছে এই সমাজ কল্যাণ মন্ত্রণালয় এবং সমাজসেবা অধিদপ্তরের যে আপডেট তথ্যগুলো সেগুলো সম্পর্কে। ঠিক আছে, বিভিন্ন আপনারা যারা যারা সমাজসেবা নিয়োগ সহায়িকা বইগুলো পড়েন দেখবেন সেখানে কিন্তু সমাজসেবা অধিদপ্তরের উপরে যখন প্রিলি এবং রিটেন প্রশ্ন এসেছে সেখানে কিন্তু প্রশ্ন অগণিত এসেছে, অগণিত। বুঝতে পেরেছেন? যে কয় পদে পরীক্ষা হয়েছে অগণিত প্রশ্ন এসেছে শুধু সমাজসেবার উপরে, কারণ সমাজসেবার সেক্টরটা অনেক বড়, বুঝছেন, যার কারণে প্রশ্ন অগণিত আসতেই পারে এবং আসেও। তো যাই হোক, একটু খেয়াল করেন এখানে প্রথম যে প্রশ্ন, তা হচ্ছে মন্ত্রণালয় ও প্রশাসনিক নেতৃত্বে কারা আছেন? এই প্রশ্ন, এরকম প্রশ্ন কিন্তু আগেরবার এসেছিল অফিস সহায়ক বা অন্যান্য পদে, অর্থাৎ তখনকার যিনি সমাজসেবা মানে সমাজ কল্যাণ মন্ত্রী ছিলেন বা প্রতিমন্ত্রী ছিলেন তাদের বিষয়ে। তো সেক্ষেত্রে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের প্রথম প্রশ্ন, বর্তমান মাননীয় মন্ত্রীর নাম কি? তার নাম হচ্ছে অধ্যাপক ডাক্তার AZM জাহিদ হোসেন স্যার। ঠিক আছে উনি। আচ্ছা, এরপরে দ্বিতীয় প্রশ্ন যেটা, সেটা হচ্ছে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের বর্তমান মাননীয় প্রতিমন্ত্রীর নাম কি? তা হচ্ছে মিসেস ফারজানা শারমিন। ঠিক আছে, উনি হচ্ছেন বর্তমান প্রতিমন্ত্রী। এবার হচ্ছে তিন নাম্বার প্রশ্ন যেটা, তা হচ্ছে স্বাধীন বাংলাদেশে সমাজ কল্যাণ মন্ত্রণালয় কত সালে স্বতন্ত্র মন্ত্রণালয় হিসেবে আত্মপ্রকাশ করে? এটা হচ্ছে 1989 সালের 9 নভেম্বর। তার মানে 1989 সালের 9 নভেম্বর প্রথম সমাজ কল্যাণ মন্ত্রণালয় নামে কোনো মন্ত্রণালয় চালু হয় আর কি। ওকে।
এখানে আরো কিছু বিষয় আছে। তা হচ্ছে 1972 সালে 20শে জানুয়ারি শ্রম ও সমাজ কল্যাণ মন্ত্রণালয় হিসেবে এই মন্ত্রণালয়ের কার্যক্রম শুরু হয়। খেয়াল করেন 1972 সালে 20শে জানুয়ারি, অর্থাৎ তখন নাম ছিল হচ্ছে শ্রম ও সমাজ কল্যাণ মন্ত্রণালয়। পরবর্তীতে এই 1989 সালের 9 নভেম্বর এই স্বাধীন বাংলাদেশে ওই শ্রম শব্দটাকে বাদ দিয়ে শুধুমাত্র সমাজ কল্যাণ মন্ত্রণালয় শব্দটি রেখে এই মন্ত্রণালয়টা একেবারে আত্মপ্রকাশ করে। বুঝতে পারলেন? তার মানে এই বর্তমান সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের পূর্ব নাম হচ্ছে শ্রম ও সমাজ সেবা মন্ত্রণালয়। এটা কিন্তু আপনাদের সরি শ্রম ও সমাজ কল্যাণ মন্ত্রণালয়, এটা কিন্তু আপনাদের মনে রাখতে হবে। এটা চালু হয়েছিল 1972 সালে 20শে জানুয়ারি। এটা কিন্তু পরীক্ষা আসছিল এবং এটা কিন্তু আসতেও পারে আবার। এবার আসেন হচ্ছে সমাজসেবা অধিদপ্তর সম্পর্কে, আপনাদের যেখানে পরীক্ষা হবে আর কি। আর সমাজসেবা অধিদপ্তর কিন্তু সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের একটা প্রধান শাখা। আচ্ছা, সমাজসেবা অধিদপ্তর বা ডিপার্টমেন্ট অফ সোশ্যাল সার্ভিস, যেটাকে বলা হয় ডিএসএস, এইটা কত সালে প্রতিষ্ঠিত হয়? সেটা হচ্ছে 1961 সালে প্রতিষ্ঠিত হয়। খেয়াল করেছেন? 1961 সালের 2রা জানুয়ারি এই সমাজসেবা অধিদপ্তর প্রতিষ্ঠিত হয়। এটা কিন্তু বহুত আগে থেকে এটা চালু আছে। আচ্ছা, এবার এই প্রতি বছর জাতীয় সমাজসেবা দিবস হিসেবে কত তারিখ সমাজসেবা দিবস পালন করা হয়? 2রা জানুয়ারি, যেহেতু 1961 সালে 2রা জানুয়ারি এটি প্রতিষ্ঠিত হয়েছিল সেই কারণে। ঠিক আছে, গেল। এবার আসেন হচ্ছে সমাজসেবা অধিদপ্তরের বর্তমান যিনি প্রশাসনিক প্রধান বা কর্মকর্তা, তার পদবি কি? তার পদবি হচ্ছে মহাপরিচালক বা ডিজি, ডিরেক্টর জেনারেল আর কি। ঠিক আছে, এবং বর্তমানে যিনি ডিজি আছেন তিনি হচ্ছেন জনাব শাহ মোহাম্মদ মাহবুব স্যার। ওকে, আমি আবারও বলি, বর্তমান ডিজি হচ্ছেন জনাব শাহ মোহাম্মদ মাহবুব স্যার। সমাজ সেবা অধিদপ্তরের পরীক্ষাগুলোতে এই ধরনের প্রশ্ন আসে, এমনকি আপনার ভাইভাতেও কাজে লাগে, যদি এখানে নাও আসে রিটেনেও আসে। আমি দেখেছি বলে আপনাদের বললাম, আপনি ঘেটে 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 দেখেন, দেখবেন এগুলো আসছে, এই ধরনের বিষয়গুলো আসছে। এবার আসেন হচ্ছে পরবর্তী যে বিষয়টা, তা হচ্ছে সমাজসেবা অধিদপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটের ঠিকানা কোনটি? এটা খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। তা হচ্ছে আপনার dss.gov.bd, অর্থাৎ আপনাদের যেখানে পরীক্ষা, আপনারা যে ওয়েবসাইটে গিয়ে নোটিশগুলো দেখেন, এই সেই ওয়েবসাইটটা। ওকে, আচ্ছা। আর মন্ত্রণালয়ের যে পোর্টাল বা ওয়েবসাইট, তা হচ্ছে msw.gov.bd। ওকে, আচ্ছা। এবার আসেন হচ্ছে তৃতীয় যে ধাপ, তা হচ্ছে সামাজিক নিরাপত্তা ও সেবা কার্যক্রম অনুসারে। এবার দেখেন প্রশ্নগুলো কি আছে, তা হচ্ছে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্র মোট কতটি পরিচালিত হচ্ছে? এটা যদি একটু এই সরকারের আমলে খুব কম গুরুত্বপূর্ণ প্রশ্ন, তারপরও প্রশিক্ষণ এইভাবে আসতে পারে যে মোট প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্র কয়টি বা কতটি পরিচালিত হচ্ছে? তা হচ্ছে সারা দেশব্যাপী 8টি কেন্দ্র। বুঝতে পেরেছেন? আমি যদি ভুল না বলি, যেহেতু 8টি কেন্দ্র আছে, হয়তো বা এটি আপনার ওই যে 8টা যে আপনার বিভাগীয় শহর আছে, সেই 8 বিভাগীয় শহরের জন্য হয়তো বা এটা হতে পারে। আমি এটা শিওরলি বলতে পারছি না, তবে মনে হচ্ছে যেটা 8টা কেন্দ্র, এই জন্য বললাম। এটার আমার ঘাটাঘাটি করা হয়নি। আচ্ছা, এবার আসেন হচ্ছে প্রতিবন্ধীদের কল্যাণ ও সেবার জন্য নির্মিত সুবর্ণ ভবন, এটি কোথায় অবস্থিত? অর্থাৎ প্রতিবন্ধীদের সেবার জন্য যে সুবর্ণ ভবন, এটি কোথায় অবস্থিত? সেটা হচ্ছে ঢাকার মিরপুরে। ওকে, এখানে আরো কিছু কথা আছে। ঢাকার মিরপুরে 14 নম্বর যে রোড আছে, ওই বা মিরপুর 14তে এটি অবস্থিত। ওকে, গেল। এবার আসেন বাংলাদেশে প্রথম বয়স্ক ভাতা চালু করা হয় কত সালে? বাংলাদেশে প্রথম বয়স্ক ভাতা চালু করা হয় 1997-98 অর্থ বছরে। বুঝতে পেরেছেন? এবং এই 97-98 অর্থ বছরে যদিও চালু করা হয়, তবে এটা মূলত শুরু হয় হচ্ছে 1998 সাল থেকে। আর শুরুতে 100 টাকা করে বয়স্ক ভাতা দেওয়া হতো, এবং বর্তমানে 700 টাকা করে বয়স্ক ভাতা দেওয়া হয়, প্লাস আরো বাড়লেও বাড়তে পারে, তবে আমি যতদূর জানি 700 টাকা। আপনারা একটু আরো বেশি আপডেট তথ্য দেখে নিন, তবে আমি জানি যতদূর, ততটুকু হচ্ছে 700 টাকা। প্রথম যখন চালু হয় তখন ছিল 100 টাকা। আচ্ছা, এবার আসেন হিজড়া ও বেদে ও অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচি প্রথম কত সালে শুরু হয়? তার মানে হিজড়াদের জন্য সেটা শুরু হয় হচ্ছে 2012 এবং 13 অর্থ বছরে। বুঝতে পেরেছেন? এবং হিজড়াদের জন্য যখন এই ধরনের কর্মসূচি শুরু হয়, তখন হিজড়াদের মাসিক 600 টাকা করে বিশেষ ভাতা দেওয়া হতো। বুঝতে পেরেছেন? 600 টাকা। এখন কত দেওয়া হয় এটা আমি বলতে পারবো না, তখন 600 টাকা দেওয়া হতো। আচ্ছা, এবার আসেন হচ্ছে আইনি কাঠামো আধুনিক যে ডিজিটাল উদ্যোগ, এই বিষয়ের উপর যেসব প্রশ্নগুলো আসতে পারে, তা হচ্ছে ভাতার স্বচ্ছতা নিশ্চিত করতে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের ব্যবহৃত ক্যাশলেস ডিজিটাইজড পেমেন্ট ব্যবস্থার নাম কি? বুঝতে পেরেছেন? ক্যাশলেস তার মানে টাকা দেওয়া লাগবে না, মানে হাতে হাতে টাকা লাগবে না, বা ধরেন টাকা দেওয়া লাগবে না, এরকম একটা সিস্টেম আছে, পেমেন্ট সিস্টেম। মানে বিষয়টা ক্যাশলেস বলতে বোঝাচ্ছে হাতে 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 না দিয়ে সরাসরি অনলাইনে দেওয়া, এরকম হয়তো বা, আমি যতদূর জানি আর কি, যদি ভুল হয় মাফ করবেন। সেটা হচ্ছে গভর্নমেন্ট টু পার্সন যে পে সিস্টেম, সেই সিস্টেম। ওকে,
তো যেহেতু এটা পেমেন্ট সিস্টেম ওই টাইপের, সেক্ষেত্রে এটা হাতে হাতে না দিয়ে হয়তো অনলাইনে দেওয়ার বিষয় বোঝাচ্ছে। এবার আসেন হচ্ছে 13 নম্বর, যেটা তা হচ্ছে ভবঘুরে ও নিরাশ্রয় ব্যক্তি অর্থাৎ পুনর্বাসন যে বিষয়টা, সেই আইন কত সালে পাশ হয়? ভবঘুরেদের জন্য এই আইনটা পাশ হয় হচ্ছে 2011 সালে। এরপর হচ্ছে প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন, এটা কবে পরিণত হয়? এটা হয় হচ্ছে 2013 সালে। বুঝতে পেরেছেন? অর্থাৎ প্রতিবন্ধীদের জন্য যে আইন আর কি। আচ্ছা, ফ্যামিলি কার্ড সহ সামাজিক নিরাপত্তার তথ্যাদি সংরক্ষণে ব্যবহৃত কেন্দ্রীয় ডেটাবেস ব্যবস্থার নাম কি? তো ফ্যামিলি কার্ডের যে বিষয়টা তার জন্য, এটা আমি অলরেডি একবার বলেছি, আবারও বলি, তা হচ্ছে ডাইনামিক সোশ্যাল রেজিস্ট্রি, বা যেটাকে সংক্ষেপে বলা হয় ডিএসআর। আপনাদের কিন্তু এরকম ডাইনামিক সোশ্যাল রেজিস্ট্রিও দিতে পারে অথবা ডিএসআর লিখে দিতে পারে। যদি ডাইনামিক সোশ্যাল রেজিস্ট্রি দেয় তাহলে দেখেন কিভাবে আপনাদেরকে গোলাবে, লিখবে এরকম ডাইনামিক সোশ্যাল রেজিস্ট্রেশন, এইটা লিখবে। আবার বলতে পারে ডাইনামিক সোশ্যাল এই রেজিস্ট্রেশনের বদলে অন্য কিছু দিতে পারে, আবার অথবা এরকম হতে পারে ডাইনামিক সোসাইটি রেজিস্ট্রেশন, এমনও হতে পারে। মানে এইভাবে দিয়ে দিয়ে আপনাদেরকে ঘোরাবে, তবে সবচেয়ে বেশি ঘোরাবে হচ্ছে ডাইনামিক সোশ্যাল রেজিস্ট্রেশন শব্দটা দিয়ে, কিন্তু এখানে হবে হচ্ছে রেজিস্ট্রি। ওকে, এগুলো একটু মাথায় রাখবেন, যেটাকে বলা হয় সংক্ষেপে ডিএসআর। ডিএসআর দিলে তো সহজ, আর যদি এভাবে ভাঙিয়ে ভাঙিয়ে দেয় তাহলে কিন্তু আপনাদের জন্য কঠিন হয়ে যাবে। তো এই ছিল মোট 25টা প্রশ্ন এবং তার উত্তর, তো সাধারণ জ্ঞানের উপরে আর কি। তো সমাজ সেবার এই প্রশ্নগুলা, এই উত্তরগুলা যদি আপনারা মুখস্থ করে পরীক্ষার হলে যান, আমার বিশ্বাস আপনাদের 3 থেকে 4টা প্রশ্ন কমন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। সে আপনি যে কোনো পদে আসতেই পারে, ঠিক আছে? সো সেভাবেই পড়াশোনা করেন, আমি আমার জায়গা থেকে এটা বললাম। আর পরীক্ষা আপনার আগস্টে যেহেতু হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, হোক বা না হোক আপনারা প্রস্তুতি নিয়ে রাখেন, যাতে দ্রুতই পরীক্ষা আসলে আপনারা সেভাবে নিজেদেরকে মানে পরীক্ষার জন্য একেবারে ফিটফাট করেই পরীক্ষার হলে বসতে পারেন। ঠিক আছে? তো ভালো থাকবেন, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।